প্রিয় দর্শক বন্ধুরা, আবার স্বাগতম। মিসক্যারেজ কথাটা সম্বন্ধে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। মিসক্যারেজ মানে যখন প্রেগন্যান্সির শুরুর দিকে বাচ্চাটা নষ্ট হয়ে যায় বা সঠিকভাবে গ্রো করে না, ফিটাল হার্টবিট বন্ধ হয়ে যায়, রক্তপাত হয় এবং প্রেগন্যান্সিটা অসময়েই নিভে যায়। এরকম একটা সিচুয়েশন আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যাকে আমরা মিসক্যারেজ বলি। এই সমস্যাটা যখন প্রেগন্যান্সির প্রথম 23 সপ্তাহ মানে 6 মাসের মধ্যে হয়, তাকে আমরা মিসক্যারেজ বলে থাকি। এবার মিসক্যারেজের দুটো অংশ আছে, একটা হচ্ছে আর্লি মিসক্যারেজ আর একটা হচ্ছে লেট মিসক্যারেজ। আর্লি মিসক্যারেজ মানে যদি 12 সপ্তাহের মধ্যে এই ধরনের কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে, দুঃখজনক ঘটনা ঘটে, তাকে আমরা আর্লি মিসক্যারেজ বলে থাকি। আর 12 সপ্তাহ পরে 23 সপ্তাহ 24 সপ্তাহের মধ্যে যদি এই ঘটনাটা ঘটে, তাহলে তাকে আমরা লেট মিসক্যারেজ বলে থাকি। প্রতি প্রেগনেন্সিতে, যে কোনো এজে, যে কোনো পরিস্থিতিতে কিন্তু মিসক্যারেজের রিস্ক থাকে, এবং আপ টু 15% ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি শুরু হলো, পজিটিভ প্রেগনেন্সি টেস্ট হলো, আল্ট্রাসাউন্ডও হয়তো হলো, হার্টবিটও দেখা গেল, কিন্তু কিছু ক্ষেত্রে এটা কিন্তু 3 মাস পেরোতে পারলো না, বা ইভেন আরেকটু পরে গিয়েও প্রেগনেন্সি নষ্ট হয়ে গেল। তো এই সমস্যাটা একবার হতে পারে অনেকের ক্ষেত্রেই, আপনাদের নিজেদের ক্ষেত্রে অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছেন, এটা আপনারা জানেন। কিন্তু এই সমস্যাটা যখন বারবার হয়, একের অধিকবার, 2বার 3বার, কারো ক্ষেত্রে তারও বেশি হয়, তখন কিন্তু ব্যাপারটা অত্যন্ত অস্বাভাবিক হয়ে যায়, এবং এই পার্টিকুলার সিচুয়েশনটাকেই আমরা রিকারেন্ট প্রেগনেন্সি লস বা বারবার গর্ভপাত বা গর্ভস্রাব, যে কথাটা আমরা ইউজ করি বাংলাতে, সেই সমস্যাটা আমরা ফেস করি। আজকের বিষয় রিকারেন্ট প্রেগনেন্সি লস বা রিকারেন্ট মিসক্যারেজ কি এবং কেন, এবং বারবার মিসক্যারেজ হচ্ছে, অনেক টেস্ট আপনারা করিয়ে ফেলেছেন, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তখন কি করা উচিত। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, ফিটোম্যাট ওয়েলনেসের ডিরেক্টর, প্রতিষ্ঠাতা এবং কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেটিশিয়ান, এই ব্যাপারে কিছু আলোকপাত করব। বারবার গর্ভপাত কেন হয়, এই সমস্যাটাই কিন্তু বাবা মার মধ্যে ঘুরে বেড়ায়, যে কেন আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আমরা যদি ইনভেস্টিগেশন করি, তাহলে আমরা দেখব যে 100 জনের মধ্যে 5 জনের ক্ষেত্রে এই সমস্যাটা একটা জেনেটিক প্রবলেমের সঙ্গে, ক্রোমোজোমাল প্রবলেমের সঙ্গে যুক্ত থাকতে পারে। সো রাফলি অ্যাবাউট 5% ক্ষেত্রে বাবা অথবা মায়ের ক্ষেত্রে কোনো এমন একটা সমস্যা শরীরে আছে, যেটা তাদের স্বাভাবিক জীবনযাপনে কোনো বাধা দিচ্ছে না, কিন্তু সেই ত্রুটি বা সেই সমস্যাটা যখন প্রেগন্যান্সি ক্ষেত্রে ফেরত আসছে, তাদের কিন্তু প্রেগন্যান্সিটা সাস্টেন করতে পারছে না। এর সঙ্গে দ্বিতীয় যে জিনিসটা আমরা অনেক ক্ষেত্রেই পাই, মায়ের রক্তে কিছু বিশেষ উপাদান থাকে, যেগুলোকে আমরা ক্লটিং ফ্যাক্টর বলি। মানে যখন আমাদের শরীরে কোনো অংশ কেটে যায়, তখন একটু সময়ের পরে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। কারণ কি না, ওই জায়গায় ব্লাডটা জমে যায় অথবা ক্লট করে যায়। এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে, এগুলো জন্মগত কারণে অথবা অ্যাকোয়ার্ড কারণে যদি মিসবিহেভ করে, যদি সঠিকভাবে ফাংশন না করে, তাহলে কিন্তু এই সমস্যাটা প্রেগন্যান্সির সঙ্গে যুক্ত থাকতে পারে। এবং রিকারেন্ট প্রেগন্যান্সি লস যেটা আমরা বলি, আপ টু 20% ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা, এই রক্তের বিশেষ ক্লটিং ফ্যাক্টরের সমস্যাটা, যেটা আমরা কলোকুয়ালি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বা সায়েন্টিফিক্যালি রাদার অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম কথাটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু রিকারেন্ট প্রেগন্যান্সি লসের সঙ্গে এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তৃতীয় যে সমস্যাটা আমরা মনে করি রিকারেন্ট প্রেগন্যান্সি লসের সঙ্গে যুক্ত থাকতে পারে, সেটা হচ্ছে জরায়ুর যদি কোনো জন্মগত ত্রুটি থাকে, যদি শেপের সমস্যা, ছোট সেপ্টামোলা, এরকম যদি কোনো জন্মগত ত্রুটি মায়ের জরায়ুর মধ্যে থাকে, অথবা বাচ্চাদানি বা সার্ভিক্স যেটাকে আমরা ইংরেজিতে বলি, তার মুখটা যদি কোনো কারণে উইক হয়, তাহলেও কিন্তু
মিসক্যারেজ বা লেট মিসক্যারেজ হতে পারে। এছাড়া কিছু কিছু সমস্যা অ্যাসোসিয়েটেড থাকে, যেমন মায়ের যদি ডায়াবেটিস থাকে, মায়ের যদি থাইরয়েড থাকে, বা মায়ের যদি কোনো সিরিয়াস মেডিকেল প্রবলেমস থাকে, তাহলেও কিন্তু এটা বারবার মিসক্যারেজের সঙ্গে যুক্ত থাকতে পারে। হ্যাভিং সেড দ্যাট, সব টেস্ট করা হলো, সব টেস্ট নর্মাল, এটা কিন্তু খুব একটা আনকমন সিচুয়েশন নয়, তাও কিন্তু মিসক্যারেজ হয়ে চলেছে। এই সিচুয়েশনটা কিন্তু অতীব কমন এবং খুব ফ্রাস্ট্রেটিং, যে কারণ পাওয়া যাচ্ছে না, কেন এটা হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু সুসংবাদ হচ্ছে যে এরকম ক্ষেত্রেও কিন্তু সঠিক ট্রিটমেন্ট করিয়ে বাচ্চা পাওয়া বা আনা সম্ভব হতে পারে। এবার এই যে বললাম বারবার মিসক্যারেজ হচ্ছে, অনেক টেস্ট করানো হলো, দেখা গেল যে না একটা সমস্যা পাওয়া গেল, আবার অনেক ক্ষেত্রে আপ টু 50% ক্ষেত্রে সব টেস্ট করানোর পরেও কোনো সমস্যা পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের কী কী করণীয় উচিত সেটা বলার আগে আমরা বলি যে যে সমস্যাগুলো জানা যায়, যেমন ধরুন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, এবং এতটাই বেশি যদি কোনো যাদের প্রপার অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আছে, তাদেরকে যদি কোনো চিকিৎসা না করিয়ে তারা যদি প্রেগন্যান্সিতে যান, তাহলে সাকসেসফুল প্রেগন্যান্সির সম্ভাবনা কিন্তু অ্যাজ লো অ্যাজ 10%, 10 ভাগ। কিন্তু সঠিকভাবে যদি এই সমস্যাটা ট্রিটমেন্ট করা যায়, সাকসেসের সম্ভাবনা 60, 70 আপ টু 80%। এটা কিন্তু ভাবার বিষয়। দ্বিতীয় জিনিস হচ্ছে যে বাবা মার যদি কোনো ক্রোমোজোমাল ত্রুটির কারণে মিসক্যারেজ হচ্ছে, ট্রান্সলোকেশন বলে একটা কথা আছে, সেইটার জন্য যদি হচ্ছে, তাহলে কিন্তু সঠিক পদ্ধতিতে জেনেটিক কাউন্সেলিং করিয়ে তার কারণটা জানতে হবে, এবং সেই কারণের বেসিসে মিসক্যারেজের যে কারণগুলো সেটা যদি সমস্যার সমাধান করা যায় করতে হবে, অথবা অন্য পদ্ধতি বা অন্য ট্রিটমেন্টের কথা ভাবতে হবে। তৃতীয় হচ্ছে যদি জরায়ুর কোনো গঠনগত বা জন্মগত ত্রুটি থাকে, তাহলে হিস্টেরোস্কোপিক প্লাস মাইনাস ল্যাপ্রোস্কোপিক সার্জারির সাহায্যে সেটা ঠিক করিয়ে তারপরেই প্রেগন্যান্সি টেস্টের কথা ভাবতে হবে। কারুর যদি কোনো সার্ভিক্সের জন্মগত ত্রুটি থাকে, উইকনেস থাকে, তাহলে কিন্তু প্রেগন্যান্সি আসার পরে মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে, এখন কিন্তু আগে প্রেগন্যান্সি আসার আগেও একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করে বাচ্চাদের মুখটা সুচার বা স্টিচের সাহায্যে বেঁধে দেওয়া হয়, এবং তারপরে যখন ডেলিভারির সময় আসে তখন সেই সুচারটা বার করে দিয়ে বাচ্চার ডেলিভারি করা হয়। এতে গেল যে জিনিসগুলো আমরা জানি সেইগুলোর ট্রিটমেন্ট। যেমন ধরুন আজকে কারো ডায়াবেটিসের আছে, তাহলে কিন্তু প্রেগন্যান্সি আসার আগে ডায়াবেটিসের কন্ট্রোলটা ঠিক করে নিতে হবে। HbA1c বলে একটা কথা আছে, যেটা ডায়াবেটিসের লং টার্ম কন্ট্রোল বুঝতে আমাদের হেল্প করে, তার লেভেলটা 6.5 থেকে 6-এর নিচে থাকতে হবে। কারোর যদি কোনো থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে সঠিক ওষুধের সাহায্যে তার থাইরয়েডের যে TSH লেভেলটা সেটা যাতে সঠিক পরিমাণে থাকে প্রেগন্যান্সি আসার আগে, সেগুলোকে এনশিওর করতে হবে। কেউ যদি মেডিকেশনস কিছু দেন, লং টার্ম মেডিসিনস, যেগুলো ধরুন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এপিলেপসি বা অন্যান্য কারণে কিছু মেডিসিন নেন, তাহলে প্রেগন্যান্সি চেষ্টা শুরু করার আগে সঠিক মেডিসিন অ্যাডজাস্টমেন্টগুলো করিয়ে নিতে হবে, যাতে প্রেগন্যান্সি সেফ মেডিসিনস ক্যান বি ইউজড, এবং এগুলোর সাহায্যেও কিন্তু আনটুয়ার্ড ইনসিডেন্টস মানে দুঃখজনক যে ঘটনা মিসক্যারেজ, এগুলোকে প্রিভেন্ট করা যেতে পারে। কিন্তু যে কেসগুলোতে কোনো কারণ না পাওয়া যায়, সেই কেসগুলো কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, এবং এখানে ফিটো ম্যাটার্নাল এক্সপার্টস, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, বাচ্চাদের ভ্রূণ এবং মায়ের ম্যাটার্নাল মেডিসিন, মায়ের শরীরের যে সমস্যার কারণে এইগুলো হতে পারে, সেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আপনাদের নিতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু সঠিক ট্রিটমেন্টের সাহায্যে কোনো কারণ না পাওয়া গেলেও বাচ্চা আনা সম্ভব। এই ধরনের পেশেন্ট যাদের বারবার মিসক্যারেজ হয়ে চলেছে, কারণ পাওয়া গেছে অথবা পাওয়া যায়নি, তারা কিন্তু মানসিকভাবে অত্যন্ত অবসাদে ভোগেন। ফ্যামিলিতে বিভিন্ন রকমের সোশ্যাল ইস্যু হয়, যার ফলে ইট ইজ অলসো বিকামস এ সাইকোসোশ্যাল প্রবলেম, এবং সেক্ষেত্রে
প্রাইমারিলি স্বামী এবং স্ত্রী এই দুজনেরই মানসিক সাপোর্ট দেওয়াটা ডাক্তারদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ, যে না আপনাদের বাচ্চা আসবে এবং সঠিক ট্রিটমেন্ট করিয়ে আপনি বাচ্চা পাবেন, এই কনফিডেন্সটা তাদের দিতে হবে। তাদের মানসিক সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ব্যাপারটা কিন্তু প্রাথমিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং যারা ফিটাল মেডিসিন, ফিটোম্যাটার্নাল এক্সপার্টস, তারা কিন্তু এই ব্যাপারটা ট্রেন টু ডু ইট, মানে এই ব্যাপারটা তারা করতে জানেন যে কিভাবে ইমোশনাল অ্যাসপেক্ট অফ দ্য রেকারেন্ট মিসক্যারেজ ম্যানেজমেন্ট করা উচিত বা করতে হবে। সেকেন্ড হচ্ছে, আপনার একবার মিসক্যারেজ হলো, তার কতদিন পর থেকে আপনি আবার প্রেগনেন্সি আনার চেষ্টা শুরু করতে পারবেন। নর্মালি আমরা যেটা বলি, যাদের ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ হয়, মানে প্রথম 3 মাসের মধ্যে যাদের মিসক্যারেজ হয়ে যায়, তাদের মোটামুটি 3 থেকে 4 মাস, মানে 3টে থেকে 4টে পিরিয়ড হওয়ার পরে তারা আবারও প্রেগনেন্সির চেষ্টা শুরু করতে পারেন। যাদের লেট মিসক্যারেজ হয়, মানে 3 মাসের পরে আপ টু 6 মান্থস অবধি মিসক্যারেজ হয়, 23-24 উইকস অবধি, তাদের ক্ষেত্রে কিন্তু নেক্সট প্রেগনেন্সিটা আরেকটু গ্যাপ দিয়ে নিতে হবে 6 থেকে 9 মাসের মাথায়, ডিপেন্ডিং অন আগের বাচ্চাটা ঠিক কিভাবে ডেলিভারি হয়েছে, মানে যেটা মিসক্যারেজ হয়েছে সেটা কি কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট করিয়ে ডেলিভারি হয়েছে নাকি না স্পন্টেনিয়াসলি হয়েছে। সো এইসব ব্যাপারগুলো পুরো কনসিডারেশনের মধ্যে আমাদের চলে আসে। সো মোটামুটি 3 থেকে 4 মাসের আগে আবার প্রেগনেন্সি শুরু করা উচিত নয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, নেক্সট প্রেগনেন্সি আফটার এ মিসক্যারেজ শ্যাল নট বি আনপ্ল্যান্ড, মানে কোনো আনপ্ল্যান্ড প্রেগনেন্সি যাতে না আসে। ডাক্তারের পরামর্শ নিয়ে প্রি প্রেগনেন্সি স্টেজ থেকে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং করে তারপরেই যেন নেক্সট প্রেগনেন্সিটা আসে, এটা কিন্তু ভাবার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন প্রেগনেন্সি আসলো একটা রেগুলার মনিটরিং একদম প্রথম থেকে করা উচিত। এটা কিন্তু নট অনলি মেডিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট ফ্রম দ্য সাইকোলজিক্যাল ভিউ, এবং যে ডাক্তার এই ব্যাপারটা দেখছেন তার কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক যারা উল্টো দিকে আছেন, পেশেন্ট, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যাদের বারবার মিসক্যারেজ হয়েছে, মানসিকভাবে যারা অত্যন্ত ডাউন হয়ে আছেন, এরকমদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক পাওয়াটা প্রেগন্যান্সির শুরুর থেকে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটা কি করে করা হয় না, ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফির সাহায্যে প্রেগন্যান্সি বা ফিটাসের গ্রোথটা মনিটর করা হয়। পেয়ার্ড ব্লাড টেস্ট, মানে হচ্ছে বিটা এইচসিজি হরমোন, যেটা নর্মালি প্রেগনেন্সির হরমোন, যেটা ইউরিন টেস্ট করে বোঝা যায়, সেটা দেখে তার ব্লাডের ভ্যালুটা দেখা হয়। এবং পেয়ার্ড টেস্ট, মানে এই বিটা এইচসিজি হরমোনটা প্রতি 48 ঘন্টায় ডাবল হয়, এবং দেখা হয় যে ধরুন আজকে একটা বিটা ইসিজি করা হলো, তার 2 দিন পরে আরেকটা বিটা ইসিজি করা হলো, সেটা যদি সঠিকভাবে ডাবলিং হয়, মানে 2টা 4 হয় কি 200টা 400 হয়, তাহলে কিন্তু সেটা একটা ভালো সাইন এবং পজিটিভ সাইন হিসেবে পেশেন্টদের কাছে তুলে ধরতে হবে। সো আলট্রাসোনোগ্রাফি উইথ ব্লাড টেস্ট সাপোর্টেড বাই কাউন্সেলিং, ইমোশনাল সাপোর্ট, এইটা কিন্তু প্রেগন্যান্সির শুরুর দিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটাই কিন্তু ভবিষ্যৎ সাকসেসের কারণ হতে পারে। তো এই ধরনের মহিলাদের ক্ষেত্রে, ইয়াং মহিলা যাদের বারবার মিসক্যারেজ হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের আইভিএফ অথবা ইনভিট্রো ফার্টিলাইজেশন আর এআরটি এই কথাটা ভাবতে হবে। এবং তার সঙ্গে আমাদের প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক ডায়াগনোসিস বলে একটা কথা আছে, যেটাতে কি হয়, যে ভ্রূণটা যেটা আইভিএফের সাহায্যে তৈরি করা হচ্ছে, সেই ভ্রূণটা জেনেটিক কোনো ত্রুটি আছে কিনা সেটা ইমপ্ল্যান্ট করার আগেই আমরা বা ট্রান্সফার করার আগেই আমরা বুঝে নিয়ে তার টেস্ট করিয়ে অনলি সুস্থ ভ্রূণগুলোকেই, যেগুলো ভালো ভ্রূণ, জেনেটিক কোনো ত্রুটি নেই, এরকম ভ্রূণগুলোকেই আমরা ট্রান্সফার করে সাকসেসফুল প্রেগন্যান্সি আশা করতে পারি ইন ইয়াঙ্গার কাপল। এবার হচ্ছে এজ কিন্তু একটা মিসক্যারেজের ওয়ান অফ দ্য কারণ কি, যত বয়স বেশি হয় তখন কিন্তু ডিমের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কমতে থাকে, ইন পার্টিকুলার ডিমের কোয়ালিটি। এবার যাদের বয়স 35 বা তার বেশি এবং বারবার মিসক্যারেজ হয়েছে, তাদেরও কিন্তু আমাদের কৃত্রিম পদ্ধতি বা আইভিএফের কথা ভাবতে হবে। এবং
এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের কৃত্রিম ডিম মানে হচ্ছে ডোনার এগ, মানে যার নিজের এগ নয় এরকম ডিমের সাহায্য নিয়ে আমাদের আইভিএফ করানোর কথা ভাবতে পারা যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু সাকসেসের চান্স এনশিওর করা যায়। অনেক সময় কিন্তু স্পার্মের ত্রুটির কারণেও মিসক্যারেজ হতে পারে, এবং সেক্ষেত্রে যদি বারবার মিসক্যারেজ হচ্ছে, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু স্পার্মের একটি বিশেষ পরীক্ষা করে নেওয়া যেতে পারে, যেটাকে স্পার্মের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট বলা হয়। এবং সেক্ষেত্রে অনেক সময় কিন্তু যদি স্পার্মের বিশেষ কোনো সমস্যা থাকে, তাহলে ডোনার স্পার্ম নিয়েও কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা আনার চেষ্টা করে যেতে পারে। এই জিনিসগুলো তখনই করা হয় যখন অন্য সমস্ত অ্যাভিনিউ এক্সপ্লোর করা হয়ে গেছে, যে স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্ট অফ রিকারেন্ট প্রেগন্যান্সি লসের হয়ে গেছে, তারপরেও কিছু করা যাচ্ছে না, এবং মানসিকভাবে স্বামী এবং স্ত্রী অসুস্থ হয়ে পড়ছেন, তাহলে কিন্তু অ্যাজ এ লাস্ট রিসর্ট বিজ্ঞানসম্মত এতে এই ধরনের ট্রিটমেন্টগুলোর কথা ভাবা যাওয়া যেতে পারে। এর সঙ্গে আমি আর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে সব ট্রিটমেন্ট হলো, আইভিএফ হলো, ইনক্লুডিং আইভিএফ কৃত্রিম পদ্ধতিতেও চেষ্টা করে দেখা হলো, তাও কিন্তু প্রেগন্যান্সি ধরা যাচ্ছে না। তাহলে একটি বিশেষ জিনিসের কথা আমরা কখনো কখনো ভাবি অ্যাজ এ লাস্ট রিসর্ট, সেটা হচ্ছে অন্য কারুর জরায়ুর মধ্যে এগ এবং স্পার্ম হাজব্যান্ডের নিয়ে প্রতিস্থাপন করা আইভিএফ পদ্ধতির সাহায্যে, যেটাকে আমরা সারোগেসি বলা হয়। সমস্ত আইন কানুন মেনে যদি অ্যাজ এ লাস্ট রিসর্ট কিছু কিছু ক্ষেত্রে সারোগেসির কথাও আমরা ভেবে থাকি বা ভাবা যেতে পারে। ফাইনালি মিসক্যারেজ একটা ইমোশনালি খুব চ্যালেঞ্জিং সিচুয়েশন, বোথ ফর দ্য ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য পেশেন্টস, এবং অনেক ক্ষেত্রেই পেশেন্টসরা ধৈর্য রাখতে পারেন না। একটা ডাক্তারের থেকে আর একটা ডাক্তার, তার থেকে আবার আর একটা ডাক্তার যান, এবং ফাইলগুলো কিন্তু মোটা হতে থাকে, সবাই কিছু না কিছু টেস্ট করিয়ে থাকে। আমি যে কথাগুলো আজকে বললাম, এই কথাগুলোর মধ্যে একটা বিজ্ঞান আছে, এবং এই বিজ্ঞানটাকে র্যাশনালি ইউজ করতে হবে অভিজ্ঞ হাতে এবং ফিটো ম্যাটার্নাল এক্সপার্টদের সাহায্যে, যারা এই ব্যাপারগুলো ভালো বোঝেন বা দেখতে পারেন। বিজ্ঞান আমাদের সেই ক্ষমতাটুকু দিয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ক্ষেত্রে মায়েদের হাতে বাচ্চা দেওয়া যায় বা যেতে পারে। সময় হয়তো একটু লাগতে পারে। প্রথমেই তো আমরা কৃত্রিম পদ্ধতি বা আইভিএফ বা বড় বড় জিনিসের কথা ভাবি না, আমরা কারণগুলো অনুসন্ধানের চেষ্টা করি, তার জন্য কিছুটা সময় লাগে। তারপরে যখন কারণ পাওয়া যায় সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। যদি কোনো কারণ না পাওয়া যায়, তাহলে আমরা অন্যান্য অপশান এক্সপ্লোর করে তারপরেই আমরা যেগুলো হায়ার ট্রিটমেন্ট বা হায়ার কস্টের ট্রিটমেন্ট, সেগুলোর কথা ভেবে থাকি। ধৈর্য জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। ডাক্তার এবং ফ্যামিলির পার্টে কাউন্সেলিং অ্যান্ড সাপোর্ট প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এ ধরনের ক্ষেত্রে বিজ্ঞানটাকে ফলো করে বাচ্চা আসে বা সাকসেসফুল হওয়া যায়।